আর বাবা ওই যে কচুর লতি তুলে আনেছে, আনে ওই দাঁড়িয়ে আছে ওই যে মেয়েটা এসেছে। শুধু ওরা কলকাতায় থাকে তো কিছু। নমস্কার, ঐশী লাইফ অ্যান্ড সুন্দরবন ডেইলি ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এখন সকালবেলা, আর সকালবেলা ভাত বসিয়েছি, আর বাবা ওদিকে কচুরলতি তুলে এনেছে বাগান থেকে। তো এই কচুরলতিগুলো রান্নাবান্না করবো বলে এখন আমি কাটতে যাব। আর বাবা বলছে যে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ আর ওই কাঁকরোল ভাজা করব। তো কচুরলতিগুলো তুলে এনেছে, ওই দিয়ে আজকে চিংড়ি মাছ হবে, একটু জমজমাট খাওয়া। কারণ কচুরলতি দেশি কচুরলতি তো, আমি এদিকে মানে এদিকেই পাওয়া যায়, ওইদিকে অতটা খাওয়া হয় না। খুব লম্বা লম্বা কচুরলতি, আমি কাটতে যাব। এই সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর বাবা ওই যে কচুরলতি তুলে এনেছে, আনে ওই দাঁড়িয়ে আছে ওই যে মেয়েটা এসেছে। শুধু ওরা কলকাতায় থাকে তো কিছুই পায় না, সবজি সবটা কিনে খেতে হয়। আর গ্রামের সবজি দেখুন, কচুরলতি আর ওইখানে এনেছি, চাষি গাছে কচু শাক, কচু গাছ দেখা যাচ্ছে সাইডে দেখুন। সবজি, শুধু সবজি। হ্যাঁ, কচু শাক, তারপরে বেগুন। এইটা বেগুন বাগান, আর সামনে এই যে ভীষণ কচু বাগান, ছোলা কচু। এগুলো ছোলা কচুর লতি না? দেখুন ছোলা কচু। আর এখানটায় দেখুন বরবটি বাগান, আমি এখান থেকে তুলেছি কিছুটা ভাতে দিয়েছি। একটু গ্রামের সবজি খেয়ে যায়। এই যে দেখুন বরবটি। আর বলছে বাবা সবজি সবজি কিরে, গ্রামের সবজি তাই তুলে এনেছি। দেখুন কচু শাক, বেগুন, কচুর লতি। আমি কি খাবি, কোন সবজি খাবি খা। বাবা বানায় বরবটি, বেগুন, কচুরলতি, তারপরে ওই ধারে তরুল বাগান, তরুলের ওই যে তরুলি মাছান দিচ্ছি, তরুল বাগানের ওই যে মাছান দিয়েছে, ওই মাছানে কাজ করছে। এধারে তরুল গাছ, ধুঁদুল গাছ যেকে বলে আর কি, ধুদুল গাছ। আর এখানে উচ্ছে গাছ, ওখানে তরুল। বাবা ভীষণ সবজি বানায়। কিন্তু প্রচন্ড বর্ষা হয়েছে এবারে, না বর্ষায় সব ক্ষতি করে দিয়েছে প্রচন্ড। একটু রৌদ্রে আবার 10 দিন রৌদ্র হলে আবার সবজি সব বানিয়ে ফেলতাম। সব বর্ষায় পুরো সবজি সব নষ্ট হয়ে গেছে। দেখছেন বেগুন গাছটা সব গাছে। আর লতিগুলো কি লম্বা লম্বা লতি, আর দেশি লতি। ঠিক আছে, তুলে আনলাম কচুর লতি সব ওই বাগান থেকে তুলে এনেছে, কিন্তু লম্বা লম্বা লতি। আর আর কলকাতার দিকে যে লতি পাওয়া যায় ওগুলো মোটা মোটা, এগুলো একটু সরু সরু, দেশি লতি বিনা সারের। আর বাবার এই বেগুন গাছে সব প্রচুর বেগুন গাছ, প্রচুর 400 পিস বেগুন গাছ। আর তরুল গাছে ওই যে বাবা মাছা দিচ্ছে, তরুল গাছে ওই যে মাছা দিয়েছে তরুল গাছে, প্রচুর তরুল হবে। বাবার তো মেনলি চাষবাসের ওপরেই চলে, সবসময় চাষ, বিভিন্ন রকমের চাষ। বাবাদের এখানে সবজিটা কিনে খেতে হয় না বাবাদের, বা আমরা আসলেও এখানে মানে দেশি টাটকা সবজিটাই আমরা খেতে পারি। আর ওখানে বাবা ওই মাছান দিচ্ছে। আর এই যে, আর এখানেই দেখুন বরবটি গাছ। এই বরবটি গাছ আমি এক্ষুনি তুলেছি এক মুঠো, প্রচুর বরবটি গাছ। এই যে এটা কিন্তু বাবার ব্যবসার বরবটি। আর এই যে সামনে পোলারটা দেখতে পাচ্ছেন, এই পোলারটার বাবার ছিল 400 পিস বেগুন গাছ, কিন্তু বেগুন গাছগুলো মরে গেছে জল পেয়ে। ওই ধারে কিছু বেগুন গাছ আছে, আর এই পোলারটায়। আর এই পোলারটায় এখানে সোনামাইয়ের অন্নপ্রাশন হয়েছিল, তাই প্যান্ডেল করা হয়েছিল, বাবা উড়কে দিয়েছে। আবার বসাবে আবার বেগুন। বাবার কিন্তু এই চাষ, প্রচুর রকমের চাষবাস করে, বিঘেকে বিঘে চাষবাস। বেগুন, লোভিয়া মানে বরবটি, আর উচ্ছে, তরুল, আর এইরকম ধরনের বিভিন্ন চাষবাস। আর বাবা এই চাষবাসের কাজটা খুব ভালো জানে, মানে যেটা আমরা অন্যরা অতটা বুঝি না। কিভাবে ফল দাঁড় করাতে হবে, কিভাবে ফলের পোকা বার করতে হবে, এসবগুলো বাবা খুব ভালো করেই জানে। আপনারা যদি বাবার কাছে কিছু চাষ সম্বন্ধে জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। আর আমি রান্নাঘরে চলে এসেছি এই কচুলতিগুলো কাটবো বলে। আজকে কচুলতি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে খুব মজা যাবে।
কচুলতি কাটতে খুব দেরি হয়, সরু সরু কচুলতি তো, আর তরতাজা কচুলতি এগুলো কাটতে একটু দেরি হয়। কচুলতি আর চিংড়ি মাছ বাগানের মধ্যে এত কচুলতি হয়েছে যে পা দেওয়ার জায়গা নেই। আর বরবটি গাছেও খুব বরবটি এসেছে। আর বরবটি আমি এখন আর সেদি পরশু দিনে একবার তুলেছিলাম, ভাতে দিয়েছিলাম, আর আজকে দিয়ে আবার খানিকটা তুলেছি, ভাতে দেবো। পুরো তোয়াল তাজা মোটা মোটা বরবটি, খেতেও কিন্তু খুব সুন্দর। বরবটি সেদ্ধ বাগানে তরতাজা বরবটিটা খুব সুন্দর লাগে। আর একটা বরবটিতে পোকা নেই, কারণ বাবা তো পরিচর্যা করে খুব সবসময়। বাবার তো বাগান বাড়ির চাষ, ওর জন্য বাবা সবসময় বাগান বাড়ির ভিতরেই পড়ে থাকে। আজকে আর বর্ষা হচ্ছে না, বর্ষা আজকে কমে গেছে। আজকে আবার বর্ষা কমে গেছে, কিন্তু খুব গরম পড়েছে আজকে। অনেকদিন কচুরলতি খাওয়া হয় না, তো আজকের কচুরলতিটা রান্না করব অনেক দিন পরে। আমি তো অনেক দিন খাই না কচুরলতি। আর ওই দিকে কলকাতার দিকে পাওয়া যায়, তো ওই দিকটা পাওয়া গেলে ওই দিকটা মানে অতটা ভালো লাগে না, সারের চাষের। বাবারও চাষের, কিন্তু বাবা তো এখানে কচু, তো আমাদের সুন্দরবনে গ্রামের দিকে কচুটা চাষ করলে অত সারটা দেওয়া লাগে না, ভিজা জায়গায় জল জায়গায় প্রচুর কচুরলতি হয়। আর সরু সরু কচুরলতি, সরু সরু কচুরলতি, একদম সরু না। আর এই কচুরলতিগুলো দেখুন কতটা লম্বা বাবা, এই যে দেখুন এইরকম একটা লম্বা এরকম, আর এত গোছা ধরে বাবা তো দেখিয়েছে। দেখুন কত গোছা, এই যে দেখুন কত গোছা, কতটা পুরো তাজা একদম, সবে মাত্র তুলেছে গাছের থেকে। দেখুন কত সুন্দর লাগছে। আবার গাছেও আছে, গাছের কচু গাছের গোড়া দিয়ে দিয়ে, আর সে লম্বা লম্বা হয়ে হয়ে আছে, তো সব তোলা হবে না, কারণ অত খেয়ে পারবো না। সকালবেলা রাস্তা দিয়ে রুটিওয়ালা যাচ্ছিল, আর ওই পটলওয়ালা যাচ্ছিল, তা ওইগুলো কিনেছি। তা রুটি ডিম দিয়ে ভেজে আমরা খেয়েছি, পাউরুটি। বাবাকে দেওয়া হয়নি, বাবা খায়নি। আর এখন বাবা আড্ডা মেরে বলছে, এরকি মেরে বলছে কি যে সকালবেলার থেকে সবাই খেয়েছে, কিন্তু আমাকে কেউ একটু রুটি টুটি দেয়নি। আর কয়েকদিন পরে দুর্গাপুজো শুরু হয়ে যাবে। দুর্গাপুজো ভাব এসে গেছে। কচুলতিগুলো বাবা তুলে দিয়েছিল, তো আমি আর কচুলতিগুলো কেটে নিচ্ছি। কচুলতিগুলো কেটে আর চিংড়ি মাছ দিয়ে আজকে খুব সুন্দর জমে যাবে, খুব মজা। কারণ কচুলতি অনেকদিন খাওয়া হয় না, আর এই দেশি কচুলতি পুরো সার দেওয়া না, বিনা সারের একদম দেশি কচুলতি। আর এই দেশি কচুলতি চিংড়ি মাছ দিয়ে খাওয়ার আয়েস আলাদা। আর এই কচুলতিগুলো কত লম্বা কচুলতি, দেখো অনেক লম্বা তো দেশি কচুলতি। আর বাগানে ভর্তি হয়ে গেছে কচুলতি, কিন্তু বাবা চাষের কচুলতি, বাবা চাষবাস করে তো প্রচুর, তো বাবা চাষের কচুলতি, কিন্তু সার দেওয়া নেই। এই গ্রামের দিকের কচুলতিগুলো সার দিতে হয় না, এমনি জল ফেলে খুব লম্বা লম্বা হয়। কত লম্বা, কত লম্বা লম্বা।
আর পুরো দেশি কচুর লতি। আর সার দেওয়া নেই, সরু সরু কচুর লতি, কিন্তু কি লম্বা আর সরু। সার দেওয়া নেই তো ওই জন্যই সরু হয়েছে। দেশি টেস্টি হবে ভালো। হ্যাঁ, আর হাইব্রিড না তো ওই জন্য তো এরকম সরু সরু হয়েছে। আর বাবার এই কচুর লতি, আবার বাবার আবার পোলট্রির চাষও আছে। পোলট্রির চাষ, তার পোলট্রি বড় পোলট্রি বিক্রি হয়। আবার কয়লার মুরগি তুলেছে, 100 করে বাচ্চা তোলে বাবা, পালে আর বিক্রি করে বসে 100 করে বাচ্চা। বাবার আবার পোলট্রি, কয়লার এই চাষও আছে। আমার কাছাকাছি যারা আছে পরিচিত সবাই কিন্তু এখানেই পাওয়া যায় পোলট্রি বাবাদের এখানে। বাবাদের এই বাড়ির কাছাকাছি যারা আছেন আমাকে চেনেন, মানে এই বাড়ির কাছাকাছি আশেপাশে পাড়ার গ্রাম, এখানে কিন্তু পোলট্রি কয়লার পাওয়া যায়। আপনাদের কারুর লাগলে অবশ্যই নিয়ে যাবেন। আজকে কচুরলতি আর চিংড়ি মাছ জমে যাবে কিন্তু। কচুরলতি আর চিংড়ি মাছ আজকে কিন্তু খুব ভালো। এই সে কচু বাগানটা। ওর মধ্যে বরবটি আর না, কচু বাগানটা হচ্ছে এই। তখন ভাত ফুটে ওঠারও পরে দিচ্ছি আমি, ভাত ফুটে উঠে তখন আমি কচু বাঁধতেছি। কয়লারের বাচ্চা দেখুন, কয়লারের বাচ্চা এই 110 পিস আছে। অনেক খাবার দেওয়া হচ্ছে, যে এদের দিনে 4 থেকে 5-10 লিটার খাবার দেওয়া লাগে, জল দেওয়া লাগবে। যেমন জল তেমনি আজকের এই বাচ্চার বয়স হয়ে গেছে মাত্র 15 দিনই। 15 দিন বয়স হয়ে গেছে, 200-250 করে বাচ্চা হয়ে গেছে। মানে 2 মাসের মতো বিক্রি করা যাবে। এই 2 মাস 2.5 মাস না হলে একটা বাচ্চা 2 কেজি 2.5 কেজি 3 কেজি না হলে বিক্রি হবে না এখন। আর এগুলো সেই পোলট্রি যেগুলো রেডিমেড বিক্রি করা হয়। এগুলো পোলট্রি মাঝখানে পড়ে একটু ব্যবসা বন্ধ ছিল আমার, ওই সেই জন্য ঘরের মধ্যে এটা ওটা ফাটিয়ে রেখেছিল বর্ষা বাদলার সময়, তো ক্লিয়ার করতে হবে। যাতেই এই কুটুরি এটা ক্লিয়ার করেছি করে এবারে এর ভিতর দিয়ে ইট বেছানো হবে। ইট বিছাবো, নাহলে মাটির উপরে না জল কাদা হয়ে কাদা হয়ে যায়। পোলট্রি এই আছে, এবার আনতে হবে মাল। বর্ষা, প্রচন্ড বর্ষা হচ্ছে। যেভাবে বর্ষা হয়েছে এরকম বর্ষা আমার বয়সেও আমি কোনোদিন দেখিনি। বর্ষা হয় ঠিক আছে বর্ষাকালে, কিন্তু দেখা যাচ্ছে 5 দিন 7 দিন বর্ষা হলো, আবার রৌদ্র হলো। কিন্তু এবছরে টানা সেই জ্যৈষ্ঠ মাসের থেকে বর্ষা শুরু হয়েছে, আর এই 18 মাস শেষ হয়ে গেল, শ্রাবণ মাসের আজকে 16-17 তারিখ হয়ে গেল, বর্ষা হয়েই যাচ্ছে। কিন্তু পুরো সব কিছু নষ্ট হয়ে গেল। আমার এত বেগুন গাছ ছিল, এত সবজি ছিল, সব নষ্ট হয়ে এখন আমি নিজে কিনে খাওয়ার মতো পরিস্থিতি হয়ে যাচ্ছে। এখন দেখছি আজকের রৌদ্র আছে খুব ভালো, কিন্তু রৌদ্রটা হলে ভাবছি আর 10-15 দিন যদি রৌদ্র হয় সব এক্ষুনি দাওয়াই মেরে, মানে ঘাস কষা দাওয়াই মেরে ঘাস ফেলে দিয়ে আবার সবজি লাগাই ফেলবে একটু। আমার তো এর ওপর দিয়েই সংসার চলে, আমি তো বাইরে খাটাখাটনি করতে পারি না। আগে বাইরে থাকতাম আন্দামানে, কিন্তু এখন যেতে পারছি না, আর বয়সও হয়ে গেছে। আমার স্ত্রী এখন একটু অসুস্থ, উনি আমার সঙ্গে যেতে পারে না। এখানে এই টুকটাকেই করছি, এই সবজি কয়লা পোলট্রি এইসব করে নিজের জীবনযাপন করি। তারপরে তো বন্ধু বান্ধব লোক কুটুম্ব সব দিয়েই তো চলতে হয়। সত্যি আর কাঁকরোলটা কেটে নিয়ে আর ধুয়ে চাল ধুয়ে উনুনের ধারে বসে পড়লাম রান্না করার জন্য, কারণ দুপুর হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। তরকারি এই যে এই কাঁকরোল আর আলু ভাজা কেটে নিয়েছি, আর এই লতিটা এই যে সেই লতিগুলো এই যে বসে বসে কাটলাম, কেটে আর ধুয়ে গুছিয়ে নিয়েছি। আর এই চাল ধুয়ে আর
চাল ধুইয়া নিয়েছি, নিয়ে রান্নার ধারে বসে পড়েছি, কারণ দুপুর হয়ে গেছে অনেকটা। রান্না বান্না করার পরে আবার স্নান করতে হবে, কারণ গরমও পড়েছে। আর আজকে তো বর্ষা হয়নি, তো বর্ষা হয়নি কিন্তু গরম আর রৌদ্র। অন্যদিন গরম রৌদ্র থাকে না, বর্ষায় মারে দেয়। আর বর্ষা থেমে গেছে, তা রৌদ্রে আর গরমে মারে যাচ্ছে। আর উনুনটা অন্যদিন ওই বর্ষা হয় বলে ধরাতে পারি না, উনুন জ্বলতেই চায় না। আর আমি এই কাঠ আর ঘুঁটের উনুনটা তো মানে ধরাতে গেলে একটু এমনি কষ্ট হয়। ভিজের সময় হলে তো ভীষণ কষ্ট, আর রৌদ্রে হলে তা আমি অনেকে অনেকভাবে ধরাই, কিন্তু আমি অন্যভাবে পারি না। আমি ওই পেপার ভিতরে দিয়ে আর চারিধার দিয়ে ঘুঁটে দিলে কি হয়, পেপারটা ওর মধ্যে অনেকক্ষণ আগুন ধরে ধরে আর গরম হয়, হলে তাড়াতাড়ি ধরে যায়। তা সেইভাবেই আমি সেই কোয়ালিটিতে দিয়েছি, সেই পেপার দিয়ে ঘুঁটি আর কাঠ দিয়েছি, তা দেখছি সঙ্গে সঙ্গে জ্বলে উঠেছে উনুন। মাটি এই তোমার ঘুঁটের উনুন আর কাঠের উনুন ধরাতে কষ্ট হয়, কিন্তু রাঁধতে খুব মজা। কারণ অনেক তরকারি যখন হয় তখন গ্যাসে দেরি হয়, গ্যাসে কম। আর এই ঘুঁটের জাল তো অনেক জোরে ওঠে, কাঠ ঘুঁটের জল আর ওই তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমি ওই জন্য কাঠ ঘুঁটে রান্না খুব পছন্দ করি। এটা এইবারে দেবো বসি, কারণ ভয় বসতে পারছি না। আমি কচুর লতি রান্না করবো। আর মাজাল কিনলে হয়ে। আর এই কচুর লতির জন্য আমি এই রসুন পেঁয়াজ, কচুর লতিতে রসুন পেঁয়াজ গুলো ছাড়িয়ে নেব। আর এই জ্বালিয়ে দিচ্ছি ওদিকে রান্না, আর এদিকে পেঁয়াজ রসুনটা ছাড়িয়ে নেই, ওটা তাহলে ভাতটা আস্তে আস্তে হতে লাগবে। এত ধোঁয়া হচ্ছে কেন? উনুন এখনো জ্বলে ওঠেনি নাকি? উনুন এখনো কাঠের উনুন না, দেরি হয়। কাঠের উনুন পাইপের উনুন, পাইপ আবার বন্ধ হয়ে গেছে, অনেকদিন রান্না করে না না। আর সোনামা ওধারে ঘুমাচ্ছে বলে পারা, এতক্ষণ কানলে জ্বালা তুলে দিত। বাবারে গরম, ব্যবসা একটা গরম। ধোয়ার মধ্যে বসে রয়েছি আমি। এরই নাম গ্রামাঞ্চলের মানুষের এই রান্না। নুন ধরানোর পরে তারপরে রান্না করলাম, ভাতটা বসিয়েছিলাম, সেই ভাতটা হয়ে গেছে, গিয়ে বসিয়ে দিয়েছি। দিয়ে এবারে ভাতের পরে এবারে তরকারি দেবো বসিয়ে। তো কড়াইতে তেল দিয়ে দেবো, তেল দিয়ে আর এইবারে আমি এই যে ওই চিংড়ি মাছের পরে কিছু মানে ওই কাঁচা আসলে মাছ আছে, ওইগুলো আমি একটু ভেজে নেবো। তো তেল দিয়েছি, দিয়ে এবারে একটু হলুদ দিয়ে নেব। হলুদ দিয়ে একটু লবণ দিয়ে নেব। দিয়ে মাছগুলো একটু ভেজে নেব। আর হাতে এই বাবাদের ঘরের মধ্যে এত পিঁপড়ে, মাজাল পিঁপড়ে লাল লাল। আর ওই পিঁপড়ে আমার হাতে এইখানটায় একটু কামড়িয়েছে, তার এই হাতে এইখানে ফুলে উঠেছে, আর জ্বালাও করছে সেরকম। আর একটু পরে জম্বের ফুলবে। আর একটু ঘুঁটে রান্না করছি বলে আর মাসির সঙ্গে একটু কথা বলতে পারলাম না। মাসি ফোন করেছিল। মাসিদের বাড়িতে ঝড়খালি যাবো, তাই জন্য একটু ফোন করেছি।
উনুন তো তখন জ্বালাইছিটা জ্বলছিল না, এবার জ্বলছে ভালো। মাছ ভাজা হয়নি। মাছ ভাজা তেলে দিচ্ছি, হয়ে গেছে, বেশি দেরি লাগছে না, তেলে দিচ্ছি তো। আর উনুনটাও জ্বলছে ভালো তো। হ্যাঁ, এবার জ্বলছে। এবার ভাজাগুলো বসিয়ে দেবো, কাঙ্গুল ভাজা। বেশি কড়া করবি না, একটু হলুদ দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো, দিয়ে এটা একটু নেড়ে দেবো, দিয়ে আর আমি একটু হালকা জলের ছিটে দিয়ে নেবো, কারণ কাঁকড়াটা সেদ্ধ হবে মতো। ভাত ঝোলটা বসিয়ে দিচ্ছি, ভাত পুরোপুরি হওয়াতে গেলে মানে রান্নাও লেট হয়ে যাবে, ওই জন্যই মানে অর্ধেক ফুটেছে আর সেখানে বসিয়ে দিয়েছি। আর এই যে ভাজাটা একটু ভাপে দিয়েছিলাম, সেটা হয়ে গেছে, দিয়ে আমি একটু ভেজে এবার নাড়ে চেড়ে ভেজে নেবো। কাঙ্গেল ভাজাটা মা খুব পছন্দ করে। ভাজাটা বসিয়েছিলাম, তা ভাজাটা হয়ে গেছে, ভাজাটা লাভিয়ে নেব। এই যে ভাজাটা এই হয়ে গেছে, এবার হয়ে গেছে, লাভিয়ে নিয়েছি। এবারে কচুর লতিটা আমি বসিয়ে দেবো, তো কড়াই তেল দিয়ে নিয়েছি। এবারে রসুন কড়াই, এবারে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে দেবো। এবার উনুন জ্বলছে খুব, তাই না? ওই উনুন কি হয়, এই কাঠের উনুন বলে তো, প্রথম স্টেপে জ্বললে তখন ঠান্ডা থাকে, এবার জ্বলতে জ্বলতে যখন মানে উনুনের ভিতরটা আগুন হয়ে ওঠে, তখন মানে ঘুটে টুটে আবার দিলে সমান জ্বলে। আর এর মধ্যে যে কাঁচা চিংড়ি মাছগুলো ছিল একবারে তেলে আমি দিয়ে দেবো, ভাজা ভাজা হয়ে যাবে। একটু হলুদ দিয়ে নেবো, একবারে হলুদটা দিয়ে দেবো, আর কচুর লতিটা আমি আর দেবো না। এখানে একবারে হলুদটা দিলাম কেন, তেলে হলুদটা দিলে তরকারি কালারটা ভালো আসে। এবার আমি একটু লবণ দিয়ে নেবো, তখন লবণটা দিই।
তখন ভেজে এনে রেখে দিয়েছিলাম। তো এখন একটু লঙ্কাটা কেটে দেবো, কাঁচা লঙ্কা। দু পিসই দেবো, কারণ বেশি দেবো না। যদি ঝাল হয়ে যায় না, তখন মা হচ্ছে খেতে পারে না, যেহেতু মা ক্যান্সারের। উনুনটা এত জ্বলেছে, আর তখন উনুনটা না জ্বলছিল না। ফার্স্ট টাইমে যখন দিয়েছি তখন উনুনের ভিতরে ঠান্ডা ছিল, জ্বলি না। আর এখন দেখো কিরকম আগুন হয়ে, দেখো এর ভিতরে আর লাল লাল আগুন লাল লাল আগুন দেখো। বুঝছেন না? যখন কাঠের উনুনগুলো জ্বলে না, তখন আর দেখতেও খুব সুন্দর লাগে। আজকে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ, মানে আজকে জমজমাট একটা রান্না, তাই না বলো? হ্যাঁ, কচুলতি আর চিংড়ি মাছটা খুব ভালোই লাগে। খুব সুন্দর লাগে খেতে, আমার তো খুব ভালো লাগে। আর কচুর লতি আর চিংড়ি মাছ আমার খুব ভালো লাগে। কচুর লতির তরকারিটা বসিয়েছিলাম, তো সেটা হয়ে গেছে একদম। এবার কচুর লতিটা আমি লাবিয়ে নেব। একদম ঝোল। কচুর লতিটা হয়ে গেছে, আর ভাতটা হওয়া ছিল, তো ওই তলায় একটু ফ্যান ট্যান থাকার অসুবিধা হয়, সেই জন্য হাঁড়িটা আবার একটুখানি উনুনে তুলে দেবো। বড় বড় হাঁড়ি। তো তরকারি তো হয়ে গেল, ভাতও হয়ে গেল, রান্নাবান্না সব হয়ে গেছে। এবার এখান থেকে বার হয়ে যাবো একটু চান করতে। তো আজকে পর্বটা এখানেই শেষ করব। পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে কালকে ভিডিওতে।